মালদায় গেছি, মালদায় এক একটা বিধানসভা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নম্বর হচ্ছে 90,000, 92,000। একটা বিধানসভায় 2 লক্ষ ভোটার থাকে না, আপনি সেখানে 90,000 বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে মানুষকে কিভাবে হয়রান করার পরিকল্পনা বা চক্রান্ত। এমনকি বয়স্কদের রেয়াত করছে না, বয়স্কদেরও ছাড়ছে না, 85 বছর বয়স, হুইল চেয়ার নিয়ে আসছে, বলছে নাম কেটে দিলে কোনো সরকারি পরিষেবা পাবেন না, সুবিধা পাবেন না। এই ইস্যু নিয়ে আমরা বিগত দিনেও নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছি, আমরা কোনো সদুত্তর পাইনি। আমরা আগামী দিনও করব, এবং যতদিন না লিস্ট পাবলিশ হবে ততদিনই আন্দোলন চলবে। আন্দোলন এখনো শুরু হয়নি, আন্দোলন যেদিনকে শুরু হবে ইলেকশন কমিশন বুঝতে পারবে বাংলা কি, বাংলার মাটি কিসের মাটি, আর বাংলার মানুষ কি ধাতুতে তৈরি। তারা আমাদের গুলিয়ে ফেলছে গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে। আজকে এই যে 82 জন মারা গেছে, এদের মৃত্যুর দায় কার? জ্ঞানেশ কুমারের, চিফ ইলেকটোরাল অফিসারের। এদের কারণে মানুষ আত্মঘাতী হয়েছে। এই বিএলওগুলোকে তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করেনি, ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করেছে। এই বিএলওরা তাদের সুইসাইড নোটে ইলেকশন কমিশনকে দায়ী করে গেছে। দায় ইলেকশন কমিশনের, এড়াতে পারে না। আর এই যে 82 জন প্রায় মারা গেছে, এর মধ্যে কতজন হিন্দু আর কতজন মুসলমান বিজেপিকে জিজ্ঞেস করুন তো। যারা হিন্দু ধর্মের প্রতিনিধি ছিল তাদের বাড়িতে একবার গেছে বিজেপি? আমি তো সংখ্যালঘু ছেড়ে দিলাম, বিজেপি তো নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক বাহক বলে। এখানে একজন 81 বছরের প্রৌঢ়, খুব সম্ভবত কালীপদ জানা বোধহয় নাম, তিনি মারা গেছেন, আত্মহত্যা করেছে। বিজেপি নেতারা গেছে, খোঁজ নিয়েছে? খেজুরিতে মারা গেছে 5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান পেশ করত। আপনারা প্রশ্ন করুন, এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল, যখন 16 থেকে 21 নন্দীগ্রামের বিধায়ক ছিল, প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত। বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনার কাজ কোথায়? আপনার রেজাল্ট কোথায়? আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন? খালি তো রাজনৈতিক বিভাজন করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে কি করে বাংলাকে ভাগ করা যায়, এই কৌশল আর এই চক্রান্ত। নন্দীগ্রামের মানুষ আগামী দিন এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমি বললাম যেমন মালদার ক্ষেত্রে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে বুথগুলো রয়েছে বা এলাকাগুলো রয়েছে, সেখানে 60%, 70% লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমি মালদার ক্ষেত্রে আপনাকে নাম্বার দিয়ে পরিসংখ্যান দিয়ে বললাম। এবং খালি এক দুটো বিধানসভা নয়, মালদায় 9টা বিধানসভা রয়েছে। 9টা বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস খালি 7.5 লাখ, মানে গড়ে এক একটা বিধানসভায় 60,000। আর সেবাশ্রয় নিয়ে উনি যে মন্তব্য করেছেন যে ওষুধ খাবেন না, আমি তো বললাম মাথার ডাক্তার আছে, আসুক দেখাক, অসুবিধা নিয়ে আমরা বিনামূল্যে ব্যবস্থা করে দেবো। আর সেবাশ্রয়ে লোক আসবে কি না তো মানুষ ঠিক করবে। আপনারা তো থাকবেন লোকালি, এখানে যারা সাংবাদিকতা করেন, মিডিয়ার লোকেরা, তারা ক্যামেরা নিয়ে ঘুরবেন, মানুষকে জিজ্ঞেস করবেন পরিষেবা পাচ্ছে কিনা, তারা চায় এরকম ক্যাম্প আগামী দিন হোক কিনা। মানুষের রাই তো শেষ কথা, মানুষ যদি চায় তাহলে হবে, আর যদি না চায় তাহলে হবে না। সুতরাং শুভেন্দু অধিকারী কি বললো, উনি যে মন্তব্যগুলো করছেন, আমি জানি না ওনার বাড়ির লোক এই মন্তব্য নিয়ে ওনার সাথে কথা বলেছে কিনা, কিন্তু সেবাশ্রয় আপনি দেখবেন 2-4 দিন পর যারা বিজেপির লোকেরা, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি, তারা সেবাশ্রয়ে এসে চিকিৎসা করাবে। এখানে তো রাজনীতির কোনো ব্যাপার নেই, আসুক। আমরা তো সবাইকে বলেছি আপনার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এখানে তো তৃণমূলের আইডি কার্ড দেখিয়ে ঢুকতে হয় না। আপনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, আপনি আসুন, আপনার যা সমস্যা আছে বলুন, ডাক্তারবাবুরা আছে, স্পেশালিস্ট ডাক্তাররা রয়েছে, এবং পুরোটা বিনামূল্যে। সিটি স্ক্যান থেকে শুরু করে আপনার ব্লাড টেস্ট থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে সব ব্যবস্থা করা আছে। একটা প্রপার রেফারেল সেন্টার, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে যে পরিষেবাগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো সব একটা মডেল ক্যাম্পে আপনি পাবেন। তো আমি অনুরোধ করবো বিজেপির নেতাদের এবং এখানকার বিধায়কের, যদি আপনার চিকিৎসা করাতে হয় আসুন, দরকার নেই কোনো ওষুধ খেতে হবে না, মাথাটা দেখিয়ে যান। কি হয়েছে আমি জানি না, আমি তো সারাদিন বাইরে ছিলাম। ঠিক আছে, কোর্টের ম্যান্ডেট রয়েছে নির্দেশ দেওয়ার।
না, সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে থাকে ঠিক আছে, তাতে অসুবিধা কি আছে? তো আইনত মামলা চলবে, মামলা তো ওভার হয়ে যায়নি। নেক্সট ডেট অফ হিয়ারিং নিশ্চয়ই দিয়েছে আজকে, তো নেক্সট ডেট অফ হিয়ারিং কবে আছে? যেদিনকে দেওয়া হয়েছে সেদিনকে আবার মামলা হবে, সেদিনকে আবার লড়াই হবে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, যে আপনি আইপ্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন। আইপ্যাকের অফিস রয়েছে হায়দ্রাবাদে, আইপ্যাকের অফিস রয়েছে তামিলনাড়ুতে, আইপ্যাকের অফিস রয়েছে চেন্নাইতে, আপনি সেখানে তো করলেন না। আইপ্যাকের আরও 3জন ডাইরেক্টর রয়েছে, আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না, আপনি রেড করলেন এখানে। আর রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে হাইকোর্টে মিথ্যে কথা বলছে, তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্পট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। আপনাদের খালি বলবো, যারা সাংবাদিকতা করেন, ইডির পাঁচনামাটা পড়বেন। দুটো জায়গা থেকে ইডির যে পাঁচনামা, ওই পাঁচনামা দুটো পড়বেন। এখানে যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জোর জবরদস্তি এসে তথ্য লোপাট করে সব তথ্য নিয়ে চলে গেছে, যারা অফিসাররা ছিল তারা রেড শেষ করার পরে যে পাঁচনামাটা লিখেছে, সেই পাঁচনামাটা একবার পড়ে দেখবেন। এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে, তা নিশ্চিতভাবে রয়েছে, আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো। সুপ্রিম কোর্ট ঠিক করবে পরবর্তীকালে কেসের ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট হবে না হাইকোর্টে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের কাছে পাঠিয়ে দেয়, হাইকোর্টে হতে পারে, সেই ম্যান্ডেট কোর্টের আছে। কিন্তু ইডি চায় না হাইকোর্টে শুনানি হোক। ইডি যে পিটিশন ফাইল করেছিল, সেই পিটিশনেরই আমি দেখছি গতকাল হাইকোর্টে অ্যাডজার্নমেন্ট চাইছে। একদিন হাইকোর্টে ফাইল করার পর পরদিন আবার সুপ্রিম কোর্টে ফাইল করেছে। এর কারণ কি ইডি বলতে পারবে। এর কারণ কি? আমি অনেক সময় বলি বিচার ব্যবস্থার একাংশকে আমরা দায়ী করি, কিন্তু আমি তো কোনো বিচারপতিকে অ্যাটাক করতে পারি না। কিন্তু হঠাৎ হাইকোর্টে কেস ফাইল করে 24 ঘন্টার মধ্যে এমন কি হলো যে তার 24 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে ফাইল করে হাইকোর্টে আমি অ্যাডজার্নমেন্ট চাইছি যে আমার পিটিশন আমি শুনতে চাই না। পিটিশনার তো ইডি, দুটো কেস ছিল, একটা তৃণমূল একটা ইডি। তো ইডি 1 নম্বর পিটিশন 2 নম্বর পিটিশন দুটোই কালকে শুনতে চায় না। আর সেখানে সুপ্রিম কোর্টকে যদি আপনারা মিসগাইড করেন, আর কিছু তথ্য যদি সুপ্রিম কোর্টের কাছে পরবর্তীকালে জমা দেয়, যেটা জনসমক্ষে আপনারাও দেখতে পাবেন, তো মানুষ ঠিক করবে। শুনলাম দিয়েছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের রায়, সবাইকে মেনে চলতে হবে, এটা আপত্তি কোথায়? কিন্তু হিয়ারিং শেষ হয়নি, এটা ইন্টারিম অর্ডার। ইন্টারিম অর্ডার ক্যান বি চেঞ্জড এনি টাইম। ইন্টারিম অর্ডার এই না যে আমি দিয়ে দিলাম মানে এটা অনন্তকাল চলবে, ফাইনাল ম্যাটার যখন ডিসপোজ হবে তখন ফাইনাল অর্ডার দেবে। ইন্টারিম অর্ডার এক্সটেন্ড হবে কিনা সেটাও কোর্টের প্রেরোগেটিভ, বা ইন্টারিম অর্ডার রিপিল করবে কিনা সেটাও কোর্টের প্রেরোগেটিভ। ইন্টারিম অর্ডার যদি দিয়ে থাকে সেটা আগামী হিয়ারিং অবধি প্রযোজ্য, এতটুকুই। मैं बीजेपी के नेता से हिंदी में पूछ लो, वो सारे बात करते हैं हिंदी में, उनको बंगाली में बात करने में दिक्कत है। এখানকার বিরোধী দলনেতা প্রকাশ্য মঞ্চ থেকে একাধিকবার ঘোষণা করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় প্রকল্প করছে তার পাই হিসাব নেব, কোথা থেকে টাকা আসছে, চিকিৎসক কারা আসছেন, সমস্ত কিছু আমাকে হিসেব দিতে হবে। সেটা নিয়ে কি বলবেন? আপনি কোন চ্যানেলে কাজ করেন? আনন্দবাজার থেকে। খালি জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে? কে হিসাব নেবে? অথরিটি হিসাব নেবে, হাইকোর্ট হিসাব নেবে, আমার কাছে ইনকাম ট্যাক্স তদন্তকারী সংস্থা নিতে পারে। আপনি এইটুকু জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে, আপনাকে অধিকার কে দিয়েছে? আপনার নামের পিছনে অধিকারী রয়েছে, তার মানে এই না যে যা ইচ্ছা অধিকার আপনার গজালো। আপনাকে হিসাব নেওয়ার অধিকার কে দিয়েছে? আর আমার বিরুদ্ধে যদি সমস্যা থাকে আপনি মামলা করুন। আপনার ইডি সিবিআই তো 6 বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে। এই বুড়ো আঙ্গুল কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বুক ঠুকে এই নন্দীগ্রামের মাটিতে প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব। আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে।